আপনার এরকম কোনো ভালো লাগার মানুষ ছিল কিনা? ঘটনা হচ্ছে যে আমার বিয়ে ডেট ছিল, বিয়েটা হয় না। সেই জন্য মাঝে মাঝে আমার ওয়াইফ আমাকে খুব ই করে যে বাংলাদেশে আর কোনো পুলিশ নাই, তুমি একাই পুলিশ। সবাই ঠিক মতো 7টা-8টার সময় চলে আসো, তুমি রাত 1টার সময় আসো। এই যে মানুষ আসে দুপুরবেলায় আপনার এখানে খেতে আসে বা আসার পরে আপনি তাদেরকে খাওয়ান, মানে ভালোবেসেই খাওয়ান, কিন্তু বলে যে ভাতের হোটেল, এটা আসলে কেমন লাগে আপনার কাছে? উনি ধরলেই হয়ে যা, কারণ তখন কিছুদিন পরে দেখি রাস্তার মোড়ে মোড়ে ছাড়ব বাংলাদেশ। বাংলাদেশ আমি আমার কষ্টে করে যাবো, আমি মানে যতদিন বেঁচে থাকবো ততদিন সাধারণ মানুষের জন্য, আমার গ্রামের মানুষের জন্য আমি কাজ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই ডিআইজি হারুনুর রশিদ। হঠাৎ করে এই ভাইয়ের সাথে ক্যাম্পাসে দেখা, তাই তার বর্ণাঢ্য জীবনের গল্প শোনার লোভ সামলাতে পারলাম না। আসসালামু আলাইকুম, আমি রিফাত জাহান শাওন। তো এই পর্যায়ে আজকে আমরা এমন একজন বিখ্যাত মানুষের সাথে কথা বলবো যাকে আমরা সবাই বাংলার সিংহাম নামে চিনি, যিনি এ বাংলার হাজারো মানুষের ভরসার জায়গা। কথা বলছিলাম এমন একজন মানুষ সম্পর্কে যিনি কিশোরগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বর্তমান ডিবি প্রধান। বলছিলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি প্রধান পিপিএম বিপিএম বার হারুনুর রশিদ ভাই। ভাই কেমন আছেন আপনি? ভালো। ভাই এই যে আপনার বিশ্ববিদ্যালয়ের জীবন, এটা অনেকেরই অজানা। হাওর অঞ্চল থেকে উঠে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরুটা আসলে কেমন ছিল? আসলে আমি তো আসলে হাওড় থেকে এসেছি, আপনি বললেন জি হাওড় হলো আমার ঠিকানা। আসলে আমার হাওড়টা আসলে ছিল একটা নির্জন প্রকৃতির একটা মানে সমারোহ। রিটার্ন অফ দ্য নেকেড একটা উপন্যাস আছে, আচ্ছা, সেখানে আচ্ছা। বলা আছে যে এমন একটা প্রকৃতির জায়গা এই গ্রামটা ছিল যে আসলে মানে মানে সন্ধ্যার আগে রাত চলে আসতো। আচ্ছা যে আমরা হলাম ওই গ্রামের মানুষ। মানে আচ্ছা, বাড়ি আচ্ছা। থেকে থাকালে 6 মাস পানি, 6 মাস থাকতো মানে সবুজের মাঠ সমারোহ, শুধু নৌকা, সেই নৌকা তো ইঞ্জিন নেই। মানে যদি ওই সকালবেলা গ্রামের একটা কোনায় নৌকাটা লাগাতো, যদি এই সময় যদি কেউ 1 মিনিট দেরি করতো, নৌকাটা ছেড়ে দিত, ফ্লাইট মিশে যেত, সারাদিন আর আপনি যেতে পারতেন না শহরে। আচ্ছা আচ্ছা মানে ক্লাস 8 আমরা যখন ট্যালেন্ট করলে বৃত্তি পেলাম, বৃত্তি পেয়ে যখন আমি হাই স্কুলে হোস্টেলে ছিলাম, আচ্ছা আচ্ছা আবার কলেজে যখন গুরুদেল কলেজে আসলাম, সেখন আমি আর্টস থেকে ফার্স্ট হয়েছিলাম, স্কলারশিপ পেয়েছিলাম। তারপরে আমি ওয়াসিমউদ্দিন মুসলিম ছাত্রাবাসে থাকতাম, সেখানে হোস্টেল, গুরুদেল আচ্ছা। কলেজে পড়তাম। তো ইন্টারমিডিয়েট পড়াকালীন সময়ই একটা স্বপ্ন ছিল যে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হয়। কারণ এই সময় আমার জি। চাচার নাম হলো মুবারক, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সায়েন্স পড়তো এবং তারও হলটা ছিল সুযোগ হল। বাহ, মানে চাচা এবং ভাতিজা দুজনে অলি সুযোগ সেন। চাচা ওনার কারণে আর একটু উৎসাহ যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ে, আমিও সেখানে যাবো। এবং আমার বিশ্বাস ছিল যে আমি চান্স পাবো, একটা বিশ্বাস তো ছিলই। তা আমি চান্সও পেয়েছি এবং আমি সৌভাগ্যক্রমে আমি হলও সুজেশন পেয়ে গেছি। বাহ, দারুণ। তখন আমার থাকা যেভাবে আমি ভর্তি হওয়ার আগে হলে ছিলাম, রুমে ছিলাম, এখন রুমে ছিলাম। এই প্রথম আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরু। শুরুটা। ওটা ছিল আমার চাচার নাম মেলটম্যান, আমি তার হ্যাঁ। সাথে ডাবলিং থাকতাম। আচ্ছা, প্রথম দিকটা একবারে। ডাবলিং। তারপরে এখান থেকে আমি 308 গেলাম, ওখানে আমি আমার চাচা ডাবলিং। আচ্ছা তারপরে এখান থেকে আমি আবার সিঙ্গেল রুম পাইলাম 321। আসলে এখানে তো সিঙ্গেল থাকার তো কোনো পরিবেশ নাই। এখানে আমার অনেক ছোট ভাই বাদাররা আছে, মানে যারা সিট পায় না, তাদের নিয়েই থাকতে হয়। আচ্ছা। সমমূর্তে জায়গা হ্যাঁ। ছিল, আমরা একসাথে থাকতাম। এটা ছিল 150, এই রুমটা কত? এই যে 151। 152, এই যে এই যে 150। মানে এখন যেটা সুজেশন হল বিতর্ক ধারা, এটা ছিল আপনার প্রথম রুম। একটা ওই জায়গাটা বেড ছিল, একটা ওইদিকে বেড ছিল। ও আচ্ছা। 150 থেকে 16 ডিগ্রি আমাদের। এবং এখানে ছিল একটা মানে লাইব্রেরি মানে পকেট পত্রিকা। ও আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে আপনার মানে শুরু হল জীবনের। মানে আমি হলে বিশ্ববিদ্যালয়ে সায়েন্স পাওয়ার আগে রুমে থাকি, হ্যাঁ। সায়েন্স পাওয়ার পরে রুমে ছিলাম। আচ্ছা বাদল ভাই ছিল লয়ের ছাত্র, আচ্ছা আচ্ছা আর আমার চাষ ছিল পরিধান, আমি থাকতাম এখানে। বাদল ভাই বলো কোনো একটা জেলার ডিস্ট্রিক্ট জাজ, এখন বর্তমান ডিস্ট্রিক্ট জাজ। আর চাচা হলো এখন কলেজের প্রফেসর। আমি আচ্ছা। রুমে থাকতাম, এরকম আমরা দুইজন ফ্লোরিং করতাম। মানে এত ছোট রুমের মধ্যে দুজন ফ্রেন্ডিং করতেন আপনারা? মানে ডাবলিং মানে ফ্লোরিং করে ভালো লাগতো, তখনই ভালো লাগতো। তো চলেন ভাই, আমরা আপনার ওই খাবারের জায়গাটা দেখে আসি, যেখানে আসলে আপনার ওই যে খাবার, স্মৃতিময় জায়গা, ওইখানে আমরা একটু ওইদিকে যাই। এটা ডাইনিংটা ছিল, তখন নেক্সাসটা হয়নি। ও আচ্ছা ডাইনিংয়ে আচ্ছা, আসলাম, তখন 60 টাকা ছিল, মানে হলের খাবার। ফুল ভাত ফ্রি, ডাল ফ্রি, ডাল। আর একটা মাছ হতো, মাংস দিত বাটির মধ্যে। আচ্ছা। টোটাল মিলে একদম ফুল প্লেট 60 টাকা ডাল খেতাম। তবে এখানে যে ভয়ে বিয়াররা ছিল, হ্যাঁ যদি এদের সাথে যদি মানে ভালো সম্পর্ক ছিল থাকলে ওরা তো একটা মাঝে মাঝে
খাবারের ফাঁকে ফাঁকে একটু আলু ঝুল বাড়াই দিত আর কি। মাংস আর মাছ দিতে পারতো না, ওইগুলো দিতে পারতো, ভালো সম্পর্ক। এখনো একটা ইয়ে ছিল যে তোমার মানে এদের সাথে তো ভালো সম্পর্ক রাখারও একটা দরকার ছিল। হ্যাঁ, যে দেখা গেলো যে শুধু যে মাছ দিল, তখন বলতাম যে একটু মানে ইয়ে নিয়ে আসো, ঝোল নিয়ে আসো, সবজি দিত। মানে এক সময় তো সকালবেলা ঘুম থেকে উঠতে পারতাম না, হ্যাঁ। অনেক লেটে আমি আমার লেট নাইট ঘুমানোর অভ্যাসটা অনেক আগে। আচ্ছা আচ্ছা। তার কারণ সকালবেলা আমি ওই স্কুলে ওই সকালে যে 8টা ক্লাসটা ধরতাম, হ্যাঁ, এটা অনেক ক্ষেত্রে পারে না এখন। 9টা বেজে গেল, তখন দেখা গেলো যে ক্যান্টিনটা ছিল, ওই যে রুটি বা পাউরুটি আর রুটি বানাতো আর যে ভাজি, আচ্ছা আচ্ছা। এটা বন্ধ হয়ে যেত 9টা বা 10টা করে বন্ধ হয়ে যেত। তখন তো খাওয়ার জায়গা না, তখন এখানে আসতাম, তখন এখানে যে পাউরুটিটা মানে গরম করতো, হ্যাঁ, পাউরুটির মাছ দিয়ে কেটে একটা ডিম পুষ করতো, ডিম পোস্ট করে ভিতরে ঢুকে। ভিতরে দিত, দিয়ে খেতাম। আর যদি টাকা একটু থাকতো তার সাথে একটু কলাও নিতাম। তো এই রেশিওটা কিরকম ছিল, টাকা বেশি নাকি কম? টাকা বেশি না, মানে একটু মানে আমার তো মানে মানে চলতে হবে, আমার দুপুরে রাতের খাবারের বাজে সকালে যেটা মিল বাজে চলতে হবে। আমার আচ্ছা তো আচ্ছা। মানে অ্যাভেলেবল তো আমার কাছে টাকা ছিল না। না। মানে মানে যে এখন তো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মানে যেহেতু এখন মানে যে বিষয়টা এখন তো আসলে খাবারটা তখন তো আমাদের কাছে যাই খেলাম তাই ভালো লাগতো। হ্যাঁ, যা আসে ওইটাতেই চলে যায়। এমন কিন্তু কোনোদিন যদি কোনো মানে আত্মীয় স্বজন বা কোনো ফ্রেন্ডের বাসায় যেতাম, তখন মনে করতাম যে বহুদিন পরে একটা ভালো খাবার। মানে বিয়ের দাওয়াতে মতো এক ব্যাপার একটা ওইখানে। আর আমি মুক্তিযুদ্ধের সপক্ষে যে সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, হ্যাঁ, ওর সাথে আমি যখন আমার ক্লাস 9-10 তখন থেকে সংযুক্ত। তারপরে আমি যখন আমি কলেজে আসি, গুরুদল, তখন গুরুদল কলেজ ছিল, বিএনপি ছাত্র সংগঠন, ছাত্র দলের ব্যাপক প্রভাব ছিল, বুঝতে পারছি। সেটার মধ্যে দিয়ে হোস্টেলে আমি এটা করতাম। তারপরে মানে কোনো এক সময় আমাকে ওই হল থেকে হোস্টেল থেকে বের করে দিল। কিন্তু তখন চিন্তা করলাম যে যদি আমি এভাবে বের করে দিল, যদি আমি ভালো করে পরীক্ষা, আমি আমার স্বপ্নে, তখন আমি চিন্তা করলাম যে না, ভালো করে লেখাপড়া করে আমি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করলাম। এবং এখনো যে আসার পরে আমি ছাত্রলীগের ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন আপনি, যতদূর আমরা জানি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলাম, জি। বাহাদুর অজয় কমিটিতে ছিলাম, এবং সেখানে ছাত্র রাজনীতি করেছি। তারপরে আমি লেখাপড়াটা আমি যেন কোথাও আমার গ্যাপ না হয়েছে, আমি তো ওই সময় রাজনীতি এবং বর্তমান সময় ছাত্র রাজনীতি, এই দুটোর মধ্যে কোনো তফাৎ দেখতে পান কিনা একাল সেকালের মধ্যে? আমাদের সময় যে ছাত্র রাজনীতিটা ছিল, তখন আমাদের গণ্ডিটা ছিল বিশ্ববিদ্যালয় প্রতি হল, তারপরে মধুর ক্যান্টিন, দুপুরবেলা হলে হাকিম চত্বর, মল চত্বর, রোকেয়া হলের সামনে দিয়ে গিয়ে টিএসসি ডাক। আচ্ছা। এর মধ্যেই মানে আমাদের সময় যেটা দেখেছি যে ছাত্র রাজনীতি এর মধ্যে সীমাবদ্ধ ছিল, এবং লেখাপড়ার দিকে মনোযোগ ছিল। এবং যখন বিসিএস এর রেজাল্ট হতো, তখন দেখা যেত যে প্রচুর পরিমাণ ছাত্ররা বিসিএস এর চান্স পাচ্ছে, লেখাপড়া করতো, ছাত্র রাজনীতি করতো, মেধাবী ছাত্ররা রাজনীতি করতো। আমি মনে করি যে এখন তো আসলে আমি যেহেতু গভীরে আসি নাই বা আমি ক্যাম্পাসে থাকি না, তো আমার মনে হয় এখনো ভালো। তবে এখন মনে হয় কিছু কিছু যে তথ্য পাই, সেখানে এখন ছাত্র রাজনীতি যারা করে, তাদের গণ্ডি এখন হল পেরিয়ে, বিশ্ববিদ্যালয় পেরিয়ে তারা এখন ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছে। তো এখন আমরা সুজেশন হল থেকে এখন আমরা যাচ্ছি বটতলার দিকে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা প্রাণের স্পন্দন যেটাকে বলা হয়, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রায় ওইখানে গিয়ে আড্ডা দেয়, গল্প করে। এবং আমরা ওইখানে গিয়ে জানবো ভাইয়ের আসলে পছন্দের জায়গাগুলো কোনগুলো ছিল, যেখানে তিনি আড্ডা দিতেন, গল্প করতেন। তো চলেন এখন আমরা চলে যাই বটতলায়। বিশ্ববিদ্যালয়ের জীবনে আসলে অনেকেরই আসলে যে ভালোবাসার প্রথম ভালো লাগা বা ভালোবাসার জায়গা বটতলা বা আমতলা, এখানে আসলে প্রেমের সূতিকাগার বা প্রেমটা আসলে শুরু হয়। তা আপনার সময় আসলে কি আপনার এরকম কোনো ভালো লাগার মানুষ ছিল কিনা? মানে আমাদের ডিপার্টমেন্টে, হ্যাঁ, সোশিওলজিতে আমাদের অর্ধেকই ছিল মেয়ে। ওইভাবে যে স্পেসিফিক কোনো একজনকে নিয়ে সময় দেওয়ার মতো এরকম সমস্যা তো হয় না। তো বলে না যে অনেকেই তো বর্তমান প্রজন্ম বলে যে ক্রাশ খাইছি বা কারোর প্রতি ক্রাশ, অনেকের সাথে আমাদের বন্ধুত্ব হয়েছে, আড্ডা হয়েছে, গল্প হয়েছে, বাট ওইরকম স্পেসিফিক জড়িয়ে যাওয়ার মতো কোনো ঘটনা আমাকে বললাম না যে আমি এত ব্যস্ত থাকতাম। আচ্ছা আচ্ছা, বিভিন্ন কাজে, ছাত্র কল্যাণ সমিতি, বিভিন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়া, জগন্নাথে যাওয়া, ছাত্র কল্যাণ টিফিনে যাওয়া, ছাত্র কল্যাণ সমিতি গঠন করা, বিশ্ববিদ্যালয়ে ছাত্র কল্যাণ সমিতি করা, প্রোগ্রাম করা, বিভিন্ন মানুষকে নিয়ে অনুষ্ঠান করা, বৃত্তি দেওয়া, গরিব ছাত্রদের বৃত্তি প্রদান করা, এদিকে এই কাজটাও করতাম। শিক্ষক যে আপনার প্রিয় শিক্ষক বা যেই শিক্ষক আসলে আপনাকে অনুপ্রেরণা জাগিয়েছে কোনো কাজ করার ক্ষেত্রে? আসলে মানে দেখেন, মানে তখন তো মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একটা নাম ছিল। আচ্ছা, নামগুলি শুনলেই মানুষ ভাবত, যেমন আমাদের সোশিওলজির সাদুদ্দিন সাহেব, রঙ্গলাল সেন, তারপরে এরকম নজরুল স্যারের নাম ছিল, আর একজন মারা গেছেন আমার প্রিয় শিক্ষক ছিল সৈয়দ আহমেদ। আমাদের সময় তখন যেহেতু আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়ে গেছি, তখন দেখা গেল যে কোনো স্যার
জামাতপন্থী ছিল। আচ্ছা তখন করতো কি, আমাকে নাম্বার একদম এমন কোন নাম্বার দিত, কারণ আপনি ছাত্রলীগ করতেন। তখন আবার গিয়ে বলতাম সৈয়দ আহমেদ স্যার আমার কোর্স 13 হয়ে যাচ্ছে, তখন স্যার আমার এটা কভার করে দিত। আচ্ছা এটাও এখানে তখন ছিল এরকম, বাট এতটা ছিল না। আসলে তখনকার সময় যে ছাত্রদের যে যশ খ্যাতি ছিল, যাদের নাম শুনলেই মানুষ একদম মানে রেসপেক্ট বেড়ে যেত। আচ্ছা, ঢাকা আচ্ছা। বিশ্ববিদ্যালয়ে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য অহংকার ছিল, আর সমাজ বিজ্ঞানের জন্য অহংকার ছিল। লাইব্রেরিতে আসলে আপনি কখন আসতেন? লাইব্রেরিতে আমি আসতাম হলো, আমি তো হল থেকে যে আসতাম, তো অনেক সময় হলের বড় বড় নেতারা ছিল যারা, হ্যাঁ তারা বলতো মিছিলে যেতে যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড আচ্ছা, আচ্ছা। তখন আসার সময় মানে প্যান্টের শার্টের পিছন দিয়ে তো নোট বা ওই বইটি নিয়ে আসতাম, যে এখানে বুকে যদি বা কোনো পড়তে হয় বা পরীক্ষার সামনে থাকতো, তাহলে আসলে পরীক্ষার সময় পড়া হচ্ছে না, আচ্ছা তখন নিয়ে আসতাম ভিতরে, এনে মিছিল শেষ করে এখানে একটু বসে আবার 12টা 1টা থেকে মানে 2টা 8টা 3টা পর্যন্ত লেখাপড়া করতাম, করে আবার চলে যেতাম। এটা তো খুব ইন্টারেস্টিং যে আপনি মিছিল করতেন এবং শার্টের ভিতরে বই নিয়ে নিতেন। বই নিয়ে আসতাম। কারণ আমার যে পরীক্ষাটা থাকতো ওই পরীক্ষা ঘুরে থাকতে গিয়ে, কারণ চিন্তা করতে আবার ফলে যাবো, হ্যাঁ বলতে বই নিয়ে আসবো, একবারে নিয়ে চলে আসতাম, পড়ে টরে আবার এখন চলে আসতাম। আইসা তোমার 12টা মিছিল শেষ হয়ে গেলে 1টা 1টা, তবে 2টার পরে গিয়ে আমরা করতাম কি, ওই কোথাও খেয়ে নিতাম, পাবলিক লাইব্রেরি গিয়ে ওখানে ক্যান্টিনে খেয়ে নিতাম, ক্যান্টিনে গিয়ে আবার পেপারগুলি পড়তাম। আচ্ছা আচ্ছা, মানে এইভাবেই আসলে চলতো আর কি ওইটা। তো আপনার ভাই বর্তমানে এই যে পুলিশিং পেশা এবং সংসার জীবন, পুলিশে অনেক ব্যস্ত থাকতে হয় আপনাদেরকে, এবং সংসার জীবন দুটোকে ব্যালেন্স আসলে কিভাবে আসলে করেন? ওই আমি আমারটা বলি, হ্যাঁ অনেকে অনেকভাবে হয়তো সংখ্যা বেলা, আমি আসলে যখন সকালে বের হই, আমার একটা লেট মানে বাসায় যাওয়ার একটা অভ্যাস, মানে আমি হল জীবনেও অনেক লেট আমি বুঝি একটু, হ্যাঁ হ্যাঁ আমার অনেক দেরিতে ফিরতাম, বাসাতেও আমি দেরিতে ফিরছি। অনেক সময় দেখা গেছে যে আমি সকালে আমি ঘুমতে ওঠার আগে আমার বাচ্চা 2টা স্কুলে চলে যায়। আচ্ছা আচ্ছা আমার একটা ছেলে একটা মেয়ে, আচ্ছা ছেলেটার নাম হলো ইসাম আব্দুল্লাহ হারুন, আমি এটা তাসমিন বিনতে হারুন। এরা দুজনেই আমি গোটা ওঠার আগে দিয়ে ওরা স্কুলে চলে যায়। আচ্ছা আবার আমি যখন রাত্রে 1টা 1:30টায় ফিরি, তখন গিয়ে দিই ওরা ঘুমাই গেছে। এদের সাথে আসলে ইন্টারাকশন খুব কম হয়, সেই জন্য মাঝে মাঝে আমার ওয়াইফ আমাকে খুব করে যে বাংলাদেশে আর কোনো পুলিশ নাই, তুমি একাই পুলিশ, সবাই ঠিক মতো 7টা 8টার সময় চলে আসা, তুমি রাত 1টার সময় আসো, একটু মন খারাপ করে। আর আমি বোঝানোর চেষ্টা করি যে আমার অভ্যাস, আর আমার কাছে তো মানুষ এমন আসে কথা বলি, সেও জানে যে আমি যে এই যে ব্যস্ততা। পাবলিক ফাংশনের সাথে জড়িত, বিভিন্ন পাবলিক ফাংশন। তো ভাই আমরা জানি যে পুলিশে যাওয়ার মানে সারদাতে যাওয়ার পর আপনার যে বিয়ে নিয়ে একটা ঘটনা আছে, তো এইটা নিয়ে একটু আমরা জানতে চাচ্ছিলাম, এটা আসলে কি? বিয়ে নিয়ে আসলে কোনো ঘটনা না, ঘটনা হচ্ছে যে আমার বিয়ের ডেট ছিল, বিয়েটা হয় না। ও আচ্ছা, কেন? কারণটা হচ্ছে যে আমি যখন সারদা যাই, আচ্ছা তখন আমরা যোগদান করেছিলাম হলো 2001 সালে আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে। আচ্ছা আচ্ছা তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, তারপরে হলো বিএনপি গভর্নমেন্ট, জামাত গভর্নমেন্ট। ওই গভর্নমেন্টের সময় যখন আমার পাসিং থ্রেড, আমার বিয়ে ডেট হচ্ছিল 18ই জুন, আমার পাস আউট 16ই জুন। আমি সব কিছু কমপ্লিট করাইছি, কিন্তু পাস আউটও করতে পারলাম না, আর সারদা থেকে ঢাকা আসতে পারলাম না, আমার বিয়েটা হলো না। ও সারা বাংলাদেশের মানুষ জানে আমি পুলিশের এসপি, আমার গ্রাম জানে এসপি। যখন আমার চাকরি থেকে বের করে দেওয়া হলো, চাকরিই নাই, আচ্ছা, তখন তো আমি কাউকে যেতে পারি না। না লজ্জা তো একটা, হ্যাঁ তখন এদিক দিয়ে আবার আমি আবার ট্রেনিংও শেষ, আমার মানে পরের দিন আমি মানে পাস আউট, এরপর দিন আমি 18 তারিখ বিয়ে, 16 তারিখ আমি তো বিয়ে করতে পারলাম না, তাহলে আমি কোথায় যাবো? এখনই চিন্তা করতেছি। তারপরে যাও ঢাকা ফিরে এলাম, চাকরি নেই, তখন আমার বিয়ে হলো না। তারপরে আমার চাকরি চলে গেল, চাকরি চলে যাওয়ার পরে আমার ফ্যামিলি মেম্বাররা মনে করলো যে না, এখন ওর সাথে বিয়ে করবো। তখন আমি বিয়ে করার পর তখন কিছু করতে হবে, হ্যাঁ তখন আমি মানে মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান বিরোধী নেতা ছিলেন, আচ্ছা আচ্ছা উনি তখন 12 এতে বসতেন। উনি তখন জলিল ভাইকে ওই আলাউদ্দিন নাসিমের মাধ্যমে জলিল ভাইকে বলে দিলেন, অন এমপি আলাউদ্দিন যে জলিল ভাইরে বলে একটা করে কাজ করা শুরু করলো। তখন আমি ওই ব্যাংকে আমি তখন হ্যাঁ চাকরি করি। তখন ব্যাংকে চাকরি করার কারণে ওই যে তখন আমি মানে শেয়ার ব্যবসাটা দিয়ে একটু মদত দিই, আবার মামলা চালাই আব্দুল গনি বলে, আবার রাত্রির বেলা হলো লপুর, মানে কতগুলো কাজ হয়ে যায়। আমার স্বপ্নের মধ্যেই টাইমটা চলে গেল। 2007 সাল আসলো, 6 সালে আমার ওয়াইফ আমার লটারি পেয়ে গেলো আমেরিকা। বাহ, আমার ওয়াইফ আমেরিকা চলে গেলো, আমার বাচ্চা তাসমিন বিনতে হারুন ঘুরবে, সে লটারি পাওয়ার পরে চলে গেলো আমেরিকা, গিয়ে বাচ্চা নিয়ে চলে আসলো। আমার আরেক ছেলে আর কিছুদিন পর্যন্ত, তার নাম ইসাম আব্দুল্লাহ হারুন, সেও আমি বললাম যে তুমি লটারি পাইছো, তুমি ধরনীয়, দুইজনের জন্ম আমেরিকা, তারা নিয়ে বাংলাদেশ চলে আসে। আল্লাহ আসলে মানুষকে যখন চাকায়, তখন কারো মানে ফিরানো কষ্ট। তো এই যে আপনার প্রফেশনাল লাইফ, যেখানে আসছে আপনার সারা বাংলার আসলে সকল পেশাজীবী মানুষের যে আস্থার জায়গাটা আপনি অর্জন করেছেন, এই ব্যাপারটা আসলে আপনার কেমন লাগে যখন মানুষ আসে আপনার কাছে চলে আসে বিভিন্ন যে কোনো সমস্যার সমাধানের জন্য, একটা আস্থা ভরসা পায় আসলে আপনার কাছে আসলে? যে আমরা যখন পুলিশে
যে আমি যাস জি এটারও একটা শক্তি আছে। আমি যখন গ্রামে, আমি আগেও কয়েকদিন আগে বলেছি, আমি যখন গ্রামে ছিলাম, ছোট ছিলাম, তখন কিন্তু আমরা যখন যেতাম, পুলিশ এএসআই বা পুলিশ আসতো, আসলে গ্রামের মানুষ দৌড়ে পালাতো এবং প্রবলেমগুলো যে বলবে শাসক, তখন ওই গ্রামের যে দালাল ছিল, হ্যাঁ যারা ওই দারোগার লোকে এসএলএশন করতো, হ্যাঁ ওই দালালের কাছে তখন সবাই যেত। আচ্ছা আচ্ছা হাই আমার প্রবলেম, ওই দালাল তখন টাকা নিত। মানে এইগুলি আমার কাছে খুব মানে পীড়া দিত। আমি তো মনে মনে ভাবতাম যে আমিও যদি পুলিশ হতাম, হ্যাঁ তাহলে তো মানে আমিও তো মানুষের সেবা দিতে পারতাম। তখন আমার কাছে আর দালাল আসতে পারতাম। দেখা গেল যে একটা পর্যায়ে আমি যখন মানুষের যখন এই যে কাজ করতে শুরু করলাম, একটা পর্যায়ে আমি যেখানে যাই বলে, স্যার আপনার কাছে গেছিল, আপনি আমার কাজটা করে দিচ্ছেন, আমি আমার মনে আচ্ছা নেই। এরকম ভাবে সাধারণ মানুষের, আমি যেটা মনে করি, যদি সাধারণ মানুষের সেবা করা যায় এবং ন্যায় নিষ্ঠার মধ্যে থেকে যদি পুলিশকে হেল্প, মানে পুলিশের মধ্যে থেকে হেল্প করা অনেক সহজ। আচ্ছা কারণ একটা মানুষ যখন বিপদে পড়ে, বিপদের শেষ আশ্রয়স্থল হলো পুলিশ। পুলিশ পুলিশ যদি সেখানে রেসপন্ড না করে, এই মানুষের চাকরি কোথায়? এই যে মানুষ আসে দুপুরবেলায় আপনার এখানে খেতে আসে বা আসার পরে আপনি তাদেরকে খাওয়ান, মানে ভালোবেসেই খাওয়ান, কিন্তু বলে যে ভাতের হোটেল, এটা আসলে কেমন লাগে আপনার কাছে? সমাজে সবাই তোমার রিলেশন না এই যে আমি এত কাজ করি বা আমার ডিবির সকল সদস্যরা কাজ করে, সবাই তো খুশি না। না কোনো মানুষজন আমাদের কাছে বিপদে পড়ে তো আমাদের কাছে আসে, হ্যাঁ। আমরা তো ডিবিতে কোনো মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে আসি না। না দাওয়াত তো আসেনি। উনি বলে যে আমার একটা বিপদ, এই বিপদটা আসে, শুনি, আমাদের আইনগত প্রক্রিয়ার মধ্যে পড়লে আমরা জেরি করাই, মামলা নেই, তারপরে কাজটা করি। তখন যদি কোনো মানুষ আমার পরিচিত হয়, হ্যাঁ অনেক সময় বলি যে আপনি নাস্তা করেন অথবা লাঞ্চ করেন, এরকম বলি আমরা। আমি তো মনে করি এটা আন্তরিকতা আপনার। এটা আন্তরিকতা প্লাস, আমি তো এটা মনে করি এটা খারাপ কিছু না। না কারণ আপনি জানেন এক সময় দারোগার কাছে যেতে মানুষ ভয় পেত, ওসির কাছে তো দেখাই করতে পারতো না। এখন আমার মতো একজন ডিআইজির কাছেও মানুষ আসে, শত শত মানুষ আসে, তার প্রবলেমের কথা বলে আমরা দ্রুত চেষ্টা করি সলভ করার। আবার আমরা তাদেরকে দুপুরবেলা হলে আমরা তাকে আপ্যায়ন করার জন্য অফার করি। হ্যাঁ সে যদি অফার গ্রহণ করে, অনেক সময় তারা লাঞ্চ করে নাস্তা করে চলে যায়। আমরা তো এখন মানে ওই ব্রিটিশ পুলিশ না, না ঔপনিবেশ পুলিশ না, আমরা এখন মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সোনার বাংলার পুলিশ। হ্যাঁ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তার অনেক বক্তব্যে বলেছেন যে জনগণের ট্যাক্সির পয়সা আমাদের বেতন হয়, Right. জনগণের সেবা দেখতে আমাদের কাজ। সেটাই এখন আমরা যদি জনগণের সাথে সেবাও দিলাম না, কোনো লোকের সাথে খারাপ বিহেভ করলাম, এবং এবারও দেখেন আমাদের ডিএমপি কমিশনার মধ্যে যে স্লোগান ছিল সদাচার, সদাচার। অর্থাৎ মানুষের সাথে ভালো বিহেভ। ভালো বিহেভের মধ্যে তো পড়ে যে আপনি তাকে একটু আপ্যায়ন করার অফার করলেন। আর এখন যদি কেউ খায় আর এটা যদি মানুষকে বলে যে আমি গিয়েছিলাম, আমার কাজটা করে দিয়েছে, হ্যাঁ আমাকে অফার করেছে বা আমি অফার গ্রহণ করে খেয়ে এসেছি, এটা যদি কেউ ক্রিটিসাইজ করে, তা আমাদের কিছু করার নাই। আমি মনে করি যারা এটা মানে এটাকে বলে, তারা রিউমারটা ছড়ায় আর কি। মানে রসবোধ থেকে তো বলে হ্যাঁ, কথাটা, হ্যাঁ। তারা ভালো অর্থে বলে, একটু রিউমার করার জন্য বা একটা মানে এটাকে ভিউ পাওয়ার জন্য vibrate হয়তো করার না। জন্য, এটা খারাপ অর্থে বলে না, ভালো অর্থে বলে। এটা আমি আচ্ছা। এনজয় করি। আমি মনে করি আমি যতদিন চাকরি করবো, এর দুটি কাজ আমার, একটা হলো মানুষকে সেবা দেওয়া, কাজটা তো আমি করবোই, হ্যাঁ পাশাপাশি আমি তো হাওড়ের মানুষ, হ্যাঁ মানে নির্জন, মানে নিবৃত পল্লীর একটা মানুষ। আমি সেখানেও দেখেছি গ্রামে একটা মানুষ যখন কারো বাড়িতে আসে, তখন তো গ্রামে চা নেই, না তারপর বিস্কিট নেই, হ্যাঁ একটা জিনিস আছে যে তার গোলা ভরা ধান আছে, ধান আছে। আর পুকুর ভরা মাছ আছে। আসলে বলতো যে বসেন, ভাত পাক করতো, মাছ এনে পাক করে তাকে খাওয়া দিত, ভাত খাওয়া দিত। তা আমিও মনে করি যে আমি তো গ্রাম থেকে এসেছি, সেটাই। অজপাড়া গায়ে থেকে এসেছি। আমি জানি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, দুপুরবেলা যদি কেউ আমাকে বলতো যত আমার বাসায় যাই, তখন ওই খাবারটার জন্য যে আমি কি পরিমাণ যে তৃষ্ণান্ত ছিলাম, খেতাম, আমার খুব ভালো লাগতো, আমি মনে মনে খুব খুশি হতাম। তো একটা মানুষ যখন বিকেলবেলা বা দুপুরবেলা লাঞ্চ হয়, সে তো খেয়ে আসে নাই, না তাকে যেন আমি সাথে খেয়ে যান। অনেক সময় অনেক খাবেন, কেউ খায় না, যারা তার অভিপক্ষ কিন্তু গিয়ে বলে যে আমি গিয়েছিলাম, কাজটা করে দিয়েছি, আবার আমি খেয়েও এসেছি, আমার খুব ভালো লেগেছে। এই যে ভালো লাগার কথাটা বলা, হ্যাঁ এটা মনে করি আমার পুলিশ যে এখন আধুনিক যুগের পুলিশে ঢুকেছে, পুলিশ যে এখন সেবার ব্রত নিয়ে যে কাজ করে,
এখন জনতায় পুলিশ, পুলিশই জনতা, পুলিশই জনতা। এই স্লোগান ধারণ করে এখন যে পুলিশ তার সদাচার মানে পুলিশ মানুষের ভালো বিহেভিয়ারের যে পুলিশ হওয়ার চেষ্টা করছে, আমি বলি এটারই একটা ভুল প্রকাশ। অনেকে আসলে বলে যে আপনাকে সিংহাম বলে, মানে আপনাকে এই উপাধিটা দিয়েছে, তো সিংহাম আসলে কেন? আমি জানতাম না সিংহাম যে বলতে পারে, আমি সিংহামই জানতাম না। আচ্ছা, তারা নাকি মনে করেছে যে যে তারা সিংহাম গল্পে দেখেছে যে বড় একটা লর্ড থাকে, হ্যাঁ, তার সাথে পুলিশ অফিসার যুদ্ধ করে এরকম একটা গল্প, কিন্তু আসলে ওই সিনেমা আমি দেখি না। বুঝতে পারছি। আমার কাজটা যেখানে আমি চাকরি করেছি সেখানে আমি মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাদের বিরুদ্ধে এবং মার্ডার যারা করে তাদের বিরুদ্ধে, ওয়ারেন্টের বিরুদ্ধে, তেল চুরির বিরুদ্ধে আমি অভিযান করি। এবং নারায়ণগঞ্জে যাওয়ার পরে আমিও তো এই কাজগুলো করেছি, যে কাজটা হয়তো অনেকেই পারে নাই, আমি হয়তো করার চেষ্টা করেছি। দেখা গেল কাজগুলি হয়ে গেছে, তখন সাধারণ শ্রেণীর মানুষের মধ্যে একটা যাচ্ছে যে উনি ধরলেই হয়ে যা, কারণ তখন কিছুদিন পরে দেখি রাস্তার মোড়ে মোড়ে সাইনবোর্ড বাংলার সিংহাম, বাংলার এটা সাইনবোর্ড আছে। এখন কেন করেছে তারা জানে। তবে হ্যাঁ, এটা ঠিক, আমি সাধারণ মানুষের জন্য কাজ করছি, মানে যতদিন বেঁচে থাকবো ততদিন সাধারণ মানুষের জন্য, আমার গ্রামের মানুষের জন্য আমি কাজ করি। আমি গ্রামে একটা মসজিদ করেছি, মাদ্রাসা ছোটো মাদ্রাসা আছে, এটা বড় করার চেষ্টা করছি। আচ্ছা, আমাদের গ্রামের মক্তব আছে, তারপরে আপনার গুরুস্থান আছে, এগুলিতে উন্নয়ন করার চেষ্টা করব। এবং আমি মনে করি যদি সম্ভব হয় আমাদের গ্রামে একটা স্কুল করার চেষ্টা করব। এবং আমি মনে করি সাধারণ মানুষের জন্য কাজ করলে আসলে আমি মনে করি যে মানুষের ভালোর জন্য আসলে আপনি কাজ করতে চান। সাধারণ মানুষের জন্য কাজ করি বলেই যে মানুষের আস্থাটা বেড়েছে। তো এই যে ভাই বর্তমান তরুণ ছাত্র সমাজ বা ছাত্ররা যারা আছে তাদের উদ্দেশ্যে যদি সর্বশেষ কোনো কিছু বলতে চান, তাহলে কি বলবেন আপনি? না, ছাত্র সমাজকে উদ্দেশ্য করে আসলে আমি তো মনে করি যে প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র, আমরা যারা ছাত্র ছিলাম, আমি মনে করি সবাই তো আর একই পেশে যাবে না। কেউ বিভিন্ন ক্যাডারে যাবে, কেউ ব্যবসায়ী হবে, কেউ রাজনীতি করবে, কেউ ব্যবসা করবে, বাণিজ্য করবে। এবং আমি মনে করি যে তারা যে যেখানে থাকবে সে কিন্তু ভালো করবে, তাকে আমি মনে করি ন্যায়ের পথে চলে সেটার কোনো ভালো হবে। নীতি নৈতিকতা ঠিক রাখতে হবে। নীতি নৈতিকতা ঠিক রাখার মধ্য দিয়েই তো তাকে চলতে হবে। তাহলে আমি মনে করি তাকে পিছনে তো তারা করে এবং সে তার গন্তব্যস্থলে পৌঁছে। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে তাকিয়েছে সারা বাংলাদেশ আগামী দিনে তারা যেভাবে ভালো নেতৃত্ব দেবে দেশ ভালো চলবে। এখানে যে হলো নেতা উৎপত্তির কারখানা, এখানে নেতারা যদি নীতি নৈতিকতার পথে থাকে তাহলে ভালো নেতৃত্ব পাবো, আর ভালো নেতৃত্ব বলে ভালো লিডারশিপ পাবো, আগামী দিনে দেশ তারা ভালোভাবে চালাবে। তাই আমি মনে করি আমার মূল কথাই হচ্ছে আমরা আগামী দিনের কথা চিন্তা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিনে ধরল আমরা আমাদের নীতি নৈতিকতার মধ্য দিয়ে আমরা কাজ করি, আমরা আগামী প্রজন্মকে আমরা স্বপ্ন দেখি।